কলেজের পরীক্ষা শেষ, এরপর বেশ কয়েকদিন ছুটি পাওয়া গিয়েছে। এখন ঘড়িতে বাজে সকাল 9:25। আমি আর কাকু বসার ঘরে বসে চার সহযোগে মুড়ি মাখা দিয়ে সকালের ব্রেকফাস্ট করছি। এমন সময় কলিং বেলের শব্দ কানে আসতেই আমি তড়িঘড়ি করে উঠে দরজা খুলতে গেলাম। ভাবলাম কাকিমা পিকাইকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে। দরজা খুলে দেখি, আরে এক কাণ্ড! রসময় ভঙ্গিতে এক হাতে মিষ্টির প্যাকেট আর অন্য হাতে দুটি কাগজে মোড়ানো খাম নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমাদের খুবই ঘনিষ্ঠ এক আত্মীয়, বিহারীলাল বাবু। ইনি হলেন কাকুর ছোট মামার অতি ঘনিষ্ঠ এক বাল্য বন্ধু। ওনার ঐতিহাসিক জিনিসপত্রের ব্যবসা রয়েছে। একসময় ওনার দোকান থেকে এক মূল্যবান মূর্তি চুরির ঘটনার সূত্রে কাকার সাথে পরিচয়। তারপর থেকেই এই আত্মীয়তা হয়ে ওঠে। বয়স 50, মাথা ভর্তি কাঁচা পাকা চুল, ভুঁড়ি সহযোগী মেদ বিশিষ্ট চেহারা অধিকারী তিনি। আরেক দিকের বৈশিষ্ট্য হল খাদ্যরসিক ও রসময় প্রকৃতির লোক। আমার উদ্দেশ্যে এক গাল হেসে বলল, কেমন আছেন আদিবাবু? গোয়েন্দাবাবু বাড়িতে আছেন? হ্যাঁ কাকু বাড়িতেই আছেন, আসুন আসুন, ভেতরে আসুন। এই বলে বিহারীলাল বাবু বসার ঘরে গিয়ে টেবিলের উপরে মিষ্টির প্যাকেটটা রেখে কাকুর দিকে কাগজে মোড়ানো দুটো খাম এগিয়ে দিলেন আর বললেন, আমার মরচে পড়া বুদ্ধিতে যতদূর মনে হয় এই শহরে বর্তমানে কোনো রকম দুষ্কর্ম বা অপকর্ম হয়নি, তাই আপনার হাতে এখন বিশেষ কোনো কেসও নেই। এদিকে আবার ভাইপোর কলেজের পরীক্ষাও শেষ, আমারও আর ব্যবসায় বিশেষ মন লাগছে না। এর চলুন না কোথাও ভ্রমণ করে আসি। হ্যাঁ, তা যাওয়াই যায়, প্রস্তাবটা মন্দ নয়। তবে যাওয়ার খরচা যদি আপনি দিতে রাজি থাকেন তাহলেই। বিলক্ষণ! সেই কারণেই তো একেবারে টিকিট কেটে নিয়ে আপনার কাছে এসেছি মহায়। এই খামে কালিম্পং যাওয়ার 3টি টিকিট রয়েছে, খুলে দেখুন না মহায়। কালিম্পং নামটা শুনেই আমার মন আনন্দে ভরে উঠল। অনেক দিনের স্বপ্ন কালিম্পংয়ে যাওয়ার। তা আমরা যাচ্ছি কবে? যাচ্ছি কবে মানে কি, শুভস্য শীঘ্র মহায়। কাল বিকেল 5টায় ট্রেন। কালিম্পংয়ে ডেলো পার্কের সামনে হোটেল গার্ডেন ব্রিজ হোটেলে আমরা গিয়ে পৌঁছবো। ওখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। আমার পরিচিত এক ব্যবসায়ী বন্ধু সেই ব্যবস্থা করে দিয়েছে। বাহ, অতি উত্তম। আপনার ব্যবস্থাপনা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি মশাই। তাহলে তো যেতেই হয়। আজ শুক্রবার, কাল বিকেল 5টায় ট্রেন, অর্থাৎ রবিবার সকাল 10টা নাগাদ পৌঁছবো। বিহারীলাল বাবু আগে থেকে যাওয়ার জন্য সরঞ্জাম গুছিয়েই রেখেছিলেন। যথারীতি আমরাও চটজলদি সবকিছু গুছিয়ে নিলাম। রবিবার দুপুর 12টা নাগাদ আমরা কালিম্পংয়ে পৌঁছালাম। এবার ডেলো পার্কের গার্ডেন রিচ হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। হোটেল থেকে আমাদের জন্য একটি 4 হুইলার পাঠানো হয়েছে। সত্যি কালিম্পং অতি সুন্দর একটা জায়গা। কালিম্পং আসবো বলে এই জায়গার সম্পর্কে আমি আগে থেকেই কিছু তথ্য সংগ্রহ করেছিলাম। কালিম্পং নামের সঠিক উৎস আমার অজ্ঞাত। সর্বজনগ্রাহ্য মত হল তিব্বতী ভাষায় কালিম্পং মানে রাজার মন্ত্রীদের সভা। কথাটি এসেছে কালুন অর্থাৎ রাজার মন্ত্রী ও পং অর্থাৎ বেড়া শব্দ দুটি থেকে। থারপা চৌলিং মঠ, থংসা মঠ, এছাড়াও আরও অনেক ধরনের দর্শনীয় স্থান এখানে রয়েছে। হোটেলের গাড়িতে করে ডেলো পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। আমি গাড়ির সামনের সিটে বসে আছি, পেছনে রয়েছেন বিহারীলাল বাবু এবং কাকু। তামায় এই জায়গাটা কেমন লাগছে বললেন না তো? শহরতলি ছেড়ে এই তো পাহাড়ের বুকে পা দিয়েছে মশাই। দাঁড়ান, আরও কিছুটা সময় অতিবাহিত হোক, আগে ভালো করে অনুভব করে নি, তারপর না হয় বলা যাবে। তা আপনি ঠিকই বলেছেন, এখনো আমাদের অনেক কিছু দেখা বাকি আছে। হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলের দিকে আমরা ঘুরতে বেরোবো। আমরা যে হোটেলটায় উঠেছি ওই হোটেল থেকে কিছুটা হাঁটা পথে একটা বৌদ্ধ মঠ রয়েছে মায়। সেই মঠ নাকি ভারী সুন্দর। হ্যাঁ, তা না হয় যাওয়া যাবে। তা ওই বৌদ্ধ মঠটার নাম কি?
তা ঠিক আমার সম্পূর্ণ মনে নেই। তবে বিদঘুট এক নাম মহায়, ওই কি গ্যাংঢক পালকি নাকি জ্যাংঢক মাংরি, এইরকম কিছু একটা নাম ছিল। আমার ধারণা অনুযায়ী আপনি বোধহয় জ্যাংঢোক পালরি ফোডং মঠের নাম বলছেন। একদম একদম কারেক্ট বলেছেন মহায়। কিন্তু মানে এই নাম আপনি কি করে জানলেন? আমি পেশাদার গোয়েন্দা মশাই, অনুশীলন ছাড়া কোনো কাজ করি না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তো যাই হোক, আমরা বিকেলের দিকে ওই কি যেন ঢংপাল নাকি ওই নামের মঠে আমরা যাচ্ছি। দ্যাট ইজ ফাইনাল। বিহারীলাল বাবুর কথা শুনে আমি এবং আমার পাশে বসে থাকা গাড়ির ড্রাইভার আমরা দুজনে রীতিমতন মুচকি মুচকি হাসতে শুরু করেছি। অবশেষে আমাদের গাড়ি এসে থামলো হোটেলের গেটের সামনে। অতি সুসজ্জিতভাবে সাজানো হোটেলের চারিপাশ। পাহাড়ের ঢালু গাঁ বেয়ে হোটেলটি তৈরি হয়েছে। 12-13 নম্বর রুমটি আমাদের নামে বুক করা হয়েছিল। রিসেপশন থেকে চাবি নিয়ে আমরা রুমে গেলাম। 12 নম্বর রুমটিতে আমি আর কাকু থাকলাম। 13 নম্বর রুমটি বিহারীলাল বাবুর। আমাদের রুমের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ দৃশ্যটি খুব ভালোভাবে দেখা যাচ্ছে। সারাদিনের অক্লান্ত পথযাত্রার কারণে হোটেলের মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করে আমরা বিশ্রামের জন্য একটু ঘুমিয়ে পড়লাম। ঘড়িতে তখন বিকেল 4:30। এমন সময় আমাদের রুমের দরজায় টকটক আওয়াজ কানে আসতে লাগলো। কাকু তখন ব্যালকনিতে পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আমি গিয়ে দরজা খুলে দিতেই বিহারীলাল বাবু রুমের ভেতরে ঢুকে আসলো। আরে মহায়, কালিম্পং কি ঘুমোতে এসেছেন নাকি? এই ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে কালিম্পং ঘুরে নেবেন? আহা, আজ বিকেলে আমাদের বেরোনোর কথা আছে না। আরে চলুন চলুন। এই বলে হোটেলের গাড়ি নিয়ে আমরা বিহারীলাল বাবুর সেই ডং পালকি মঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হোটেল থেকে 15 থেকে 20 মিনিট দূরত্বে এই মঠটি রয়েছে। বিহারীলাল বাবুর কথা মতন সত্যি অসম্ভব সুন্দর এই মঠটি। নানা রকম ভাবে বৌদ্ধ ও নেপালি নকশাই কারুকার্য করায় মঠটির বাইরের দৃশ্যপট অতি সুন্দরভাবে উজ্জ্বলিত হচ্ছে। কি বলেছিলাম মহায়, দেখে তাক লাগিয়ে গেলেন তো? হ্যাঁ, মঠটা অত্যন্ত সুন্দর। তা আপনি কি মঠের বাইরে দাঁড়িয়ে এই মঠের সৌন্দর্য উপভোগ করতে চাইছেন, নাকি ভেতরেও যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ভেতরে চলুন। আরে আদিবাবু, তুমি আগে আগে যাও। বিহারীলাল বাবুর কথায় আমি আগে আগে যেতে শুরু করলাম। এমন সময় হঠাৎ এক ভদ্রলোক মঠের ভেতর থেকে দ্রুত বেগে আসতে গিয়ে কাকুর সঙ্গে ধাক্কা খেয়ে গেল। তার ফলে তার চোখের সানগ্লাসটি ছিটকে মাটিতে পড়ে 2 টুকরো হয়ে গেল। আহা, আপনার লাগেনি তো? আই এম এক্সট্রিমলি সরি। ধাক্কা লেগে বোধহয় আপনার সানগ্লাসটা ভেঙে গিয়েছে। এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। আসলে একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো। আপনার লাগেনি তো? বাই দ্য ওয়ে, আপনারা কি কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা কলকাতা থেকেই আসছি। কিছু মনে করবেন না, আসলে বাঙালি দেখে তাই জিজ্ঞেস করলাম। নমস্কার, আমি বিক্রম সেন, লালবাজার থানার সাব ইন্সপেক্টর। ও তাই নাকি? নমস্কার, আমার নাম পৃথ্বীশ পাল। আর ইনি হলেন বিহারীলাল বাবু, আমার অতি ঘনিষ্ঠ একজন আত্মীয়। আর এই হলো আমার ভাইপো আদি। ও আচ্ছা, নমস্কার। আপনারা কোন হোটেলে উঠেছেন? আগে হোটেল গার্ডেন রিচ। আমিও ওই হোটেলেই উঠেছি। গ্রাউন্ড ফ্লোরে 6 নম্বর রুমে আমি আছি। ও, তাহলে তো বেশ তাজ্জব ব্যাপার মহায়। আমাদের 3 মূর্তির সাথে আরেক মূর্তির যোগ হলো। আপনারা নিশ্চয়ই মঠের ভেতরে যাচ্ছেন? হ্যাঁ, এই মঠের উদ্দেশ্যেই তো আমাদের এখানে আসা। মাফ করবেন, আমার বিশেষ কিছু কাজ রয়েছে, আপনাদের সঙ্গে আমি যেতে পারলাম না। আমি এইমাত্র ভেতর থেকেই আসলাম। তাহলে আপনারা যান, একেবারে হোটেলে দেখা হচ্ছে, কেমন? হ্যাঁ, নমস্কার। এই বলে লোকটি চলে গেল। তারপর আমরা 3 জনে মঠে প্রবেশ করলাম। সন্ধ্যা 6:45 নাগাদ আমরা হোটেলে ফিরে আসি। আমরা 3 জনে রুমে বসে সন্ধ্যার খাবার খাচ্ছি, এমন সময় রুমের টেলিফোনটা বেজে উঠল। আমি টেলিফোনটা রিসিভ করতে যাব, এমন সময় কাকু হাত দেখিয়ে আমাকে বলল, তুই দাঁড়া, আমি ফোনটা রিসিভ করছি। এই রুমের টেলিফোন নাম্বারটা শুধুমাত্র লোকাল থানার ওসিকে দেওয়া আছে। আশা করি উনি ফোন করছেন। হ্যালো,
কে বলছেন? নমস্কার, আমি কালিম্পং থানার ইন্সপেক্টর শিকদার কথা কইতাছি। আপনি কি পৃথ্বীশ কুমার পাল কথা কইছেন? হ্যাঁ, আমি পৃথ্বীশ কুমার পাল কথা বলছি, বলুন। আমি জানি আপনি এখানে ভ্যাকেশনে এসেছেন, কিন্তু একটা কেসের কারণে আপনাকে একটু বিরক্ত করতে হলো। আরে না না, কোনো অসুবিধা নেই, আপনি বলতে পারেন, বলুন। এখানকার এক পরিচিত বড় ব্যবসায়ী ছেলে এবং বৌমা কাল সন্ধ্যাতে মিসিং হয়ে যায়। স্থানীয় পুলিশের পক্ষে কেসটার কোনো তদন্ত করা সম্ভব হচ্ছে না, তাই আমি কলকাতার লালবাজারে খবর পাঠিয়েছিলাম। সেখান থেকেই আপনাদের জানানো হয় যে আপনি এখানে এসেছেন, এখানে এসে রয়েছেন। আচ্ছা, আপনি যদি এই কেসটা দেখেন তো খুব উপকৃত হই আর কি। বুঝলাম। আমাকে একবার সবকিছু দেখতে হবে। নিশ্চয়ই। আপনি কখন দেখা করতে পারবেন বলুন। আগামীকাল সকাল 10টা নাগাদ আমি পুলিশ স্টেশনে পৌঁছে যাব। আচ্ছা বেশ, কাল সকালেই দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। তা কি ব্যাপার মহায়, কি সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, ওই একটা কেসের জন্য এখানকার লোকাল থানার ইন্সপেক্টর শিকদার ফোন করেছিলেন। এখানকার একজন বড় ব্যবসায়ী, তার ছেলে এবং বৌমা গতকাল সন্ধ্যা থেকে মিসিং হয়েছে। বলেন কি মহায়, ছেলে বৌমা দুজনেই মিসিং? এই তো ভারী তাজ্জব ব্যাপার মহায়। হ্যাঁ, ওই কেসের জন্যই ইন্সপেক্টর ফোন করেছিলেন। তো যাই হোক, আগামীকাল সকাল 10টায় আমরা সবাই পুলিশ স্টেশনে যাব। বেশ ইন্টারেস্টিং, রোমাঞ্চকর গন্ধ আমার নাকে ভেসে আসছে। মনে হয় কালিম্পং এ এসে বেশ রোমাঞ্চকর কিছু দৃশ্যের সাক্ষী হতে চলেছি। পরদিন সকাল 10টায় আমরা কালিম্পং পুলিশ স্টেশনে পৌঁছে গেলাম। আমাদেরকে চা আর পকোড়া দেওয়া হয়েছে। বিহারীলাল বাবুকে দেখলাম চায়ের সাথে পকোড়া পেয়ে তার মন খুব প্রফুল্ল হয়েছে। কিছুক্ষণ পর এক ইন্সপেক্টর কাকুর সামনে এসে নমস্কার সহিত বললে, নমস্কার, আমি ইন্সপেক্টর শিকদার। কাল সন্ধ্যাতে আমি আপনারে টেলিফোন করেছিলাম। বিশেষ কাজে আটকে পড়ে আমার আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আমরা ওই কিছুক্ষণ আগে এখানে এসেছি। যাকে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন বিহারীলাল বাবু, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু। আর ইনি হলেন আমার ভাইপো আদি। আমরা তিনজন এখানে ঘুরতেই এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। আপনার থানার পকোড়া কিন্তু বেড়ে হয়েছে মহায়, দারুণ লাগছে। আচ্ছা, তাহলে আরেক প্লেট বলি। নিমাই, এখানে আরেক প্লেট পকোড়া দিয়ে যাও। আরে না, ছি 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 ছি, আমি শুধু পকোড়ার সুনাম করলাম। আরেক প্লেট পকোড়ার কথা উচ্চ রেখেছিলাম। যাই হোক, আপনি ধরে ফেলেছেন, পুলিশ অফিসার বলে কথা। শিকদার বাবু, আপনি কোনো একটা মিসিং কেসের কথা বলছিলেন না? হ্যাঁ, এখানকার স্থানীয় চা ব্যবসায়ী অনিল কুমার ধানুয়াজের পুত্র ও পুত্রবধূ শনিবার সন্ধ্যা থেকে মিসিং হয়ে যায়। আমাদের রিপোর্ট অনুযায়ী সেদিন ওরা দুজনেই নিকটবর্তী নিজেদেরই একটি টি হাউসে গিয়েছিল, আর সেখান থেকেই এই মিসিং কেসটি ঘটে। তা বর্তমানে এই ব্যবসায়ীটির ব্যবসা কেমন চলছে? বর্তমানে মোট 12টি চা বাগান রয়েছে। এক কথায় বিশাল সম্পদের অধিকারী তিনি। ওনার পুত্র ও পুত্রবধূ নিখোঁজ হয়ে যাওয়ায় গোটা শহর তোলপাড় হয়ে গিয়েছে। তাই এই সম্পর্কিত ঘটনায় অনিল বাবুর সঙ্গে এখনো পর্যন্ত আপনার কোনো কথা হয়েছে? হ্যাঁ, ওই দিন রাতে উনি পুলিশ স্টেশনে এসেছিলেন, সেদিনই আমি ওনার সাথে কথা কয়েছিলাম। আচ্ছা, আমাকে একবার অনিল বাবুর সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। আপনি কখন যেতে চান বলুন? আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা এখনই রওনা দিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, আমার কোনো আপত্তি নেই, চলুন। পুলিশ জিপে করে 10 মিনিটের পথ অতিক্রম করে পৌঁছে গেলাম অনিল বাবুর বাড়িতে। আমাদের গাড়িটি সোজাসুজি গিয়ে থামলো বাড়ির গেটের সামনে। গাড়ির ভেতর থেকেই দেখছিলাম ভুঁড়ি বিশিষ্ট এক দারোয়ান চেহারার লোক চেহারে হেলান দিয়ে বসে বেশ খোশ মেজাজে গোঁফে পাক দিচ্ছে। গাড়ির 1-2 বার হর্ন বাজাতে তবে মহাশয় এসে গেট খুললেন।
অনিলবাবুর বাড়িটি ছোটখাটো লাক্সারি রিসর্ট বললেও কম হবে। বাড়ির সদর দরজার দুই পাশে কৃত্রিম পদ্ধতিতে ওয়াটারফল তৈরি করা আছে। বিভিন্ন ধরনের ছোটখাটো গাছ দিয়ে বাড়ির সম্মুখের রাস্তাটি সাজানো আছে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে সম্মুখ গেটের দালানটি নিপুণতার সাথে সুসজ্জিত করা রয়েছে। এইসব দেখে বিহারীলাল বাবু আর নিজেকে ঠিক রাখতে পারল না, হঠাৎ করে চেঁচিয়ে উঠল, এ তো দেখছি স্পেনের মূর্তি। আমার চিনতে ভুল হবে না। আমি এত বছর ব্যবসা করেও এ মূর্তি কোথাও পাইনি। কালিম্পংয়ে পৌঁছলো কিভাবে? এত অল্পেতেই অবাক হচ্ছেন বিহারীলাল বাবু? চক্ষু চড়ক গাছ হওয়ার তো এইসবের শুরু। বাড়ির ভেতরে গিয়ে গেস্ট রুমে আমরা বসলাম। কিছুক্ষণ পরেই একজন ঊর্ধ্ববয়স্ক ভদ্রলোক গেস্ট রুমে আসলো এবং ইন্সপেক্টর শিকদারকে উদ্দেশ্য করে নমস্কারের সহিত বলল, নমস্কার সিকদার বাবু, কোনো কিছু সমাধান করা গেল? আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করছি। ইনি হলেন ডিটেকটিভ পৃথ্বীশ কুমার পাল। এই কেসটা এখন উনি দেখবেন, তাই আপনাদের সাথে দেখা করতে এসেছেন। ও আচ্ছা, নমস্কার। এনাদেরকে তো ঠিক চিনলাম না। ইনি আমার ঘনিষ্ঠ বন্ধু বিহারীলাল বাবু, আর এই হলো আমার ভাইপো আদি। শিকদার বাবুর মুখে আমরা আপনার ব্যাপারে সমস্ত কিছু শুনেছি। এবারে আপনাকে আমার কিছু প্রশ্ন করার আছে। জি নিশ্চয়ই, বলুন। আপনার ছেলে এবং বৌমা মিসিংয়ের পিছনে আপনার আপাতত কারোর ওপরে সন্দেহ আছে? আপাতত আমার সন্দেহের তালিকায় একজনই রয়েছে, শ্রীকান্ত গুরজান। শ্রীকান্ত গুরজান? বুঝলাম। তা ওনাকে সন্দেহ করার কারণ? আমার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। হয়তো তার প্রতিশোধ নেওয়ার কারণে আমার ছেলে ও বৌমাকে নিখোঁজ করেছে। ওর উপর আমার একটুও বিশ্বাস নেই। ও চাইলে সব করতে পারে। বুঝলাম। তা ওনাকে ছাড়া আর কারোর ওপর সন্দেহ হয় আপনার এখনো পর্যন্ত? তেমন কারোর ওপর সন্দেহ আমার নেই, কারণ আমার ছেলে ওখানে থাকতোই না। ও কলকাতা থেকে পড়াশোনা করছে। বিগত 6 মাস হলো ও এখানে এসেছে। তারপর আনুষ্ঠানিকভাবে ওর বিয়ে দিই। এখানে স্থানীয় লোকজনের সাথে ওর আলাপ পরিচয়ও তেমন নেই। তাহলে শত্রু থাকবে কেমন করে, আপনি বলুন তো? আপনার কথা ঠিক অনিলবাবু। তবে কি জানেন তো, শত্রুরা সবসময় মুখোশের আড়ালে আমাদের আশেপাশেই থাকে, আমরা টের পাই না। বাই দ্য ওয়ে, আপনার ছেলে এবং বৌমা যেদিন সন্ধ্যায় মিসিং হয়, সেদিন কি ওরা এ বাড়িতেই ছিল? ওরা সেদিন দুজনেই আমাদেরই এক চায়ের বাগানে ঘুরতে গিয়েছিল। তারপর ওরা ওখান থেকে বেরিয়ে আসে। সেদিন ওদের ফিরতে দেরি হচ্ছে দেখে আমি ওই বাগানের দারোয়ানকে টেলিফোন করি। দারোয়ান জানায় ওরা অনেকক্ষণ আগে গাড়িতে করে বেরিয়ে গিয়েছে। তখন আমার দুশ্চিন্তা হয়। আমি আমার লোক পাঠাই। কিছুক্ষণ পর তারা জানায় যে ওদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখান থেকে চায়ের বাগানটা কত দূর? ধানুয়াজ টি হাউস। গাড়ি নিয়ে গেলে আপনি 1 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন। আচ্ছা, প্রয়োজন হলে আমাদেরকে ওখানে একবার যেতে হতে পারে। আপনার ছেলে এবং বৌমার নাম এবং ছবি আমাকে একবার দেবেন, তাহলে ওটা আমার কাজে লাগবে। পালবাবু, ওই ডিটেলসগুলো আমি আপনাকে দিয়ে দেবো। অনিলবাবু আগে থেকে এগুলি আমাদেরকে দিয়ে দিয়েছিলেন। ও, তাহলে তো বেশ ভালো হয়। থ্যাংক ইউ। আজ তাহলে উঠি। তবে প্রয়োজনে কিন্তু আমি আপনাকে একটু বিরক্ত করব। আমি সব সময় বাড়িতেই থাকি। আমার ওই একটাই ছেলে। ওদের বিয়ে দেওয়ার পর আমি একটু নিশ্চিন্ত হয়েছিলাম। হঠাৎ করে যে কোথা থেকে কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারছি না। আপনার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনার যত টাকা লাগে আমি দিব। শুধু আমার ছেলে এবং বৌমাকে খুঁজে এনে দিন না। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার সবটুকু দিয়ে আপনার ছেলে এবং বৌমাকে খুঁজে বার করার চেষ্টা করব। এরপর আমরা অনিলবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসলাম। পুলিশ জিপে উঠে কাকু শিকদারবাবুকে বললেন, শিকদারবাবু, আই হ্যাভ এ রিকোয়েস্ট। আমাদের যাতায়াতের জন্য যদি আপনি একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমার যা ধারণা তাতে এই কেসটার জন্য আমাদের বেশ খানিকটা ছোটাছুটি করতে হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই।
এই কেসটার জন্য আপনাকে আমি পুলিশ জিপের ব্যবস্থা করে দিয়েছি, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ওকে, থ্যাংক ইউ। বাট পুলিশের গাড়ির বদলে যদি সাধারণ গাড়ি হয় তাহলে খুব ভালো হয়। বুদ্ধিমান লোকের চোখে ধুলো দিতে পারা সহজ হয় আর কি, বুঝতেই তো পারছেন। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কথা মতোই আমি গাড়ির ব্যবস্থা করছি। অনিলবাবুর বাড়ি থেকে প্রথমে পুলিশ স্টেশন গেলাম, তারপর সেখান থেকে হোটেলে আসলাম। হোটেলে ঢোকার সময় কাউকে দেখলাম, হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে কি যেন এক মনে তাকিয়ে আছে। রিসেপশনের সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে ওকে একবার ভালো করে দেখে বলতো তোর চেনা লাগছে কিনা। কোন লোকটা বলো তো? ওই লাল জ্যাকেট কালো টুপি পরে আছে সেই লোকটা? হ্যাঁ, তাড়াতাড়ি মনে কর। না, এর আগে কখনো দেখিনি। তুই আর বিহারীলাল বাবু রুমে যা, আমি একটু পরে আসছি। আমি আর বিহারীলাল বাবু রুমে চলে আসলাম। দুপুরের খাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছি। কাকু ব্যালকানিতে বসে তার ডায়েরিতে সম্ভবত এই কেসটার বিষয়ে লেখালেখি করছে। বেশ কিছুক্ষণ পর আমাকে ডেকে বললে, আজ বিকেল 4টের সময় ধানুয়াজ টি হাউসে যাচ্ছি আমরা। বিহারীলাল বাবুকে গিয়ে এই কথাটা জানিয়ে দে। আমাকে এই কথাটা বলে কাকে যেন টেলিফোন করতে গেল। আমি বিহারীলাল বাবুর রুমে গিয়ে এ কথা জানিয়ে দিলাম। চায়ের বাগানে যাচ্ছি শুনেই বিহারীলাল বাবু একগাল হেসে আমাকে বললেন, চা বাগান দেখতে যাচ্ছি, ইয়ে তো ভারী মজার কথা হয়ে ভাইপো। তা সেই বাগান থেকে কি আমরা একটু চা তুলে আনতে পারবো না? না মানে দেখতুম আর কি, সদ্য বাগান থেকে চা পাতা তুলে এই গরম জলে ফোটালে কেমন চা তৈরি হয় আর কি। হ্যাঁ, তা আপনি তুলতে পারবেন যদি চা বাগানের মালিকের অনুমতি থাকে। হ্যাঁ, তা তুমি হক কথা কইছো ভাইপো। রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় 4:45 আমরা ধানুয়াজ টি হাউসে পৌঁছালাম। চোখের সামনে এই প্রথমবার চা বাগান দেখছি। ট্রেনে আস্তে আস্তে ছোটখাটো চা বাগান দেখেছিলাম, কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে সেগুলো চা গাছ। বিহারীলাল বাবু গাড়ি থেকে নেবেই চা গাছের দিকে উদ্দেশ্য করে দৌড় দিয়েছে। আমাদেরকে আসতে দেখে এই টি হাউসের দারোয়ান এগিয়ে আসলো। हाँ जी बोलिए, কাকে চাই? অনিল বাবুর কাছ থেকে আমরা আসছি, এই টি হাউসটা একবার দেখতে চাই। আশা করি উনি টেলিফোনে আপনাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলেন। আপনার নাম কি প্রীতিশ কুমার পাল আছে? হ্যাঁ। माफ कर दीजिए, मैं पहचाना नहीं। आइए साहब, अंदर आइए। অনিল বাবুর ছেলে এবং বৌমা নিখোঁজ হয়েছেন, এই খবরটা আপনি জানেন? हाँ, मैं सुना ये बात। उस दिन दादा बाबू और वो रानी आए थे यहाँ पर। अनिल बाबू कह रहा था कि यहाँ से घर वापस गया ही नहीं। उसके बाद मुझे कुछ पता नहीं उन लोगों के बारे में। আমরা একবার পুরো বাগানটা ঘুরে দেখতে চাই, আপনার আপত্তি নেই তো? कीजिए बोलेन साहब, आप लोग आइए, मैं रास्ता दिखाता हूँ। এতক্ষণ আমি চা বাগানের চারিপাশে সৌন্দর্যটা উপলব্ধই করিনি। পাহাড়ের উঁচু ঢালে চা বাগানটি রয়েছে। কুয়াশা ঢাকা পাহাড়ের চূড়ো এবং সবুজ উপত্যকা বাগানের চারিদিকটি ঘিরে রয়েছে। টি হাউসের অফিসটিও বেশ বড়, প্রায় 3 তলা বিশিষ্ট একটি কাঠের বাড়ি বললেও চলে। বাগানে প্রায় 20 থেকে 25 জন শ্রমিক কাজ করছে। তাদের মধ্যে বেশিরভাগই মহিলা শ্রমিক। কিছুজন মহিলা কর্মী মাথায় বড় একটা কাপড়ের পোটলা নিয়ে দল বেঁধে স্টোর রুমের দিকে যাচ্ছে। আমার সাথে রয়েছেন বিহারীলাল বাবু এবং আগের দিকে হেঁটে যাচ্ছে কাকু এবং দারোয়ান। হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনতে পেলাম, পৃথ্বীশ বাবু, ও পৃথ্বীশ বাবু। দূর থেকে দেখলাম কাকুর নাম ধরে একজন দৌড়ে এদিকেই আসছে। কিছুটা সামনে আসতে বুঝতে পারলাম মঠে সেই লোকটি যার সাথে আমাদের পরিচয় হয়েছিল, উনি এদিকে আসছেন। কি ব্যাপার ময়, আপনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন যে বড়? দূর থেকে দেখতে পেলাম আপনারাও এই চা বাগানে ঘুরতে এসেছেন, তাই আর কি দেখা করতে আসলাম। তা বেশ, তো চলুন না আমাদের সঙ্গে, একসাথে না হয় চা বাগানটা ঘুরে দেখা যাবে। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, অপ্রত্যাশিতভাবে ওই লোকটি চা বাগানে আসাটা নিয়ে কাকুর মুখের ভাবে কোনো রকম অবাক চিত্র ফুটে উঠল না। দেখে মনে হচ্ছিল যেন আগে থেকেই জানতো যে উনি আসবেন। তা বিক্রমবাবু, আপনি এখানে কি মনে করেন? আপনিও কি আমার মতো সদ্য চা পাতা তুলে গরম জলে ফুটিয়ে দেখতে চান নাকি?
না না, আমার সেই রকম কোনো ইচ্ছে নেই, তবে আপনি করলে আমি সাহায্য করতে পারি। তা আপনি হাতে চোট পেলেন কিভাবে? বিহারীলাল বাবু আর বিক্রম বাবুর কথার মাঝে হঠাৎ করে কাকু এ কথাটা জিজ্ঞেস করে। আমি বিক্রম বাবুর মুখে এক ভীতস্তত ভাব লক্ষ্য করলাম। এতক্ষণ বিক্রমবাবু আমাদের সাথে চলাফেরা করছে, কিন্তু আমাদের চোখ ওই আঘাতের লক্ষ্য করেনি। ও তেমন কিছু নয়, পাহাড়ি রাস্তা বুঝতেই তো পারছেন, কোথাও লেগে গিয়েছে হয়তো। তা আপনারা হঠাৎ এখানে আসলেন কোনো বিশেষ কাজে বুঝি? হ্যাঁ, একটা কেসের ব্যাপারে খোঁজ নিতে এখানে আসা। আসলে এই চা বাগানের মালিক শ্রী অনিল কুমার ধানওয়াজ, ওনার ছেলে এবং বৌমাও গত শনিবার থেকে মিসিং। ওই কেসের জন্যই এখানে আসা। ও আচ্ছা, এই কেসটা কি আপনারাই দেখছেন? হ্যাঁ, ওই কেসটা আমার হাতে এসেছে। তা আপনি কলকাতায় ফিরছেন কবে? এখনো ঠিক করিনি, 1-2 সপ্তাহের মধ্যে ফিরে যাব আশা করছি। সন্ধে 6টার মধ্যে আমরা 4 জনে আবার হোটেলে ফিরে এলাম। আমাদের রুমে আমরা 4 জন বসে আলাপ আলোচনা করছি, এমন সময় কাকু বলল, বিক্রমবাবু, আমায় একবার বেরোতে হবে, আমার একটা বিশেষ কাজ আছে। আপনারা গল্প করুন, আমি একটু পরেই চলে আসব। আমি কি যাব আপনার সাথে? আমি কিন্তু ফ্রি আছি। না না, আমি একাই চলে যাব, আপনি রেস্ট নিন। রাত তখন 10টা। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। বিক্রমবাবু এবং বিহারীলাল বাবু যে যার রুমে চলে গিয়েছে। আমি আমাদের রুমে বসে আছি, এমন সময় দরজায় টোকা মারার শব্দ। দরজা খুলে দেখলাম প্রায় আধ ভেজা অবস্থায় কাকু দাঁড়িয়ে রয়েছে। দরজা খুলতে এত দেরি হলো? তোরা ঘুমিয়ে পড়েছিলি নাকি? না, ওই সবাই চলে যাওয়ার পর একটু চোখ লেগে গেছিল আর কি। ঠিক আছে, কতগুলো পয়েন্ট বলছি, তাড়াতাড়ি নোট কর। ওহ, দাঁড়াও, খাতাটা নিয়ে নি। হ্যাঁ, এবার বলো। অনিলবাবুর বাড়ির সদস্য বলতে অনিলবাবু, তার পুত্র এবং পুত্রবধূ, চাকর এবং বাগানের মালিক। অনিলবাবুর ছেলের নাম রঞ্জিত ধানওয়াজ এবং বৌমার নাম হচ্ছে অরুণিতা ধানওয়াজ। রঞ্জিত অনেকদিন ধরে কলকাতায় থাকতো, ওখানকার আশুতোষ কলেজের স্টুডেন্ট ছিল। ছাত্র জীবনের রেকর্ড আমাদের অজানা। অনিলবাবুর সাসপেক্টের তালিকায় প্রথমে থাকছেন শ্রীকান্ত কুরজান। পুলিশের কাছে যার ক্রিমিনাল রেকর্ড থাকলেও তা প্রমাণ সাপেক্ষ নয়। আমাদের কথোপকথনের মাঝে হঠাৎ করে টেলিফোন বেজে উঠল। কাকু ফোনটা রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি অনিল কুমার ধানওয়াজ কথা বলছি। এইমাত্র আমার কাছে একটি হুমকি চিঠি আছে, সেই চিঠিটি পেয়ে আমি আপনাকে টেলিফোন করলাম। আচ্ছা, কি লেখা আছে ওই চিঠিতে? লিখেছে, আপনার ছেলেকে বৃথা খুঁজে সময় নষ্ট করবেন না, আপনার ছেলে তার পাপের শাস্তি পাবে। শুধু এই কথাই লেখা আছে নাকি আরো কিছু লেখা আছে? না, শুধু এতটুকু কোথায় চিঠিতে লেখা আছে। আমি ভীষণ ভয় পাচ্ছি, আমার ছেলে ও বৌমার কোনো ক্ষতি হয়ে গেল না তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলে এবং বৌমা যেখানেই আছে তারা জীবিত আছে, সুস্থ আছে। আপনি শুধু ওই চিঠিটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ধন্যবাদ। ফোনটা রেখে কাকু কিছুক্ষণ নিস্তব্ধ থেকে আমার দিকে তাকিয়ে বলল, কেসটা যতটা সহজ ভেবেছিলাম তার চেয়েও বেশি জটিল হয়ে যাচ্ছে রে আদি। অনিলবাবুর কথা মতো কালিম্পংয়ে রঞ্জিতের কোনো শত্রু থাকার কথা নয়, কিন্তু চিঠি অনুযায়ী এই কথার কোনো যথার্থ মানে পাওয়া যাচ্ছে না। না, আগামীকাল সকালে একবার পুলিশ স্টেশনে যেতে হবে। ও মহায়, আরে ঘুমিয়ে পড়লেন নাকি? আরে দরজা খুলুন মহায়। হ্যাঁ বলুন, কি হয়েছে? আপনি ঘুমোননি এখনো? আরে মহায়, ঘুমোতে তো যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এক আশ্চর্যজনক কাণ্ড ঘটে গেল। কে যেন বাইরে থেকে অবিরাম টর্চ লাইট মারছে আমার জানলার দিকে। আমি জানলা খুলে বাইরের দিকে দেখতেই দেখলাম এক চাদর মুড়ি দিয়ে লোক দৌড়ে পালিয়ে গেল। আরে মশাই, পাহাড়ি এলাকায় এরকম ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে। আপনি এক কাজ করুন, আজকের রাতটা আপনি বরং আমাদের সাথে শুয়ে পড়ুন। আচ্ছা, বেশ, তাই হোক। এই বলে বিহারীলাল বাবু আমাদের রুমের ভেতরে আসলেন। গেটের পাশের টেবিলে একটা বিদেশি ফটো ফ্রেম রাখা ছিল।
বিহারীলাল বাবুর হাতের কনুয়ে সাইডে ধাক্কা লেগে সে ফটো ফ্রেমটি টেবিল থেকে মাটিতে পড়ে যায়। আরে এই টেপ রেকর্ডারটা কোথা থেকে এলো? আমি জানি না, এই হোটেলে আসার পর থেকে আমি এই রেকর্ডারটা প্রথম দেখলাম। কাকু হাতে নিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর আমাকে বলল, এই রেকর্ডারটা অন রয়েছে। এই ফটো ফ্রেমটার পেছনে লুকিয়ে এটাকেও আমাদের রুমে রেখে গেছে, যাতে আমাদের সমস্ত কথা সে পরে শুনতে পারে। আমার দৃঢ় বিশ্বাস এই টেপ রেকর্ডারটি যার, সে ব্যক্তিটি এই হোটেলেই রয়েছে এবং তার সাথে এই মিসিং কেসটার একটা গভীর সম্পর্ক রয়েছে। পরদিন সকালে আমরা তিনজনে পুলিশ স্টেশন যাচ্ছি। গিয়ে পৌঁছতে ইন্সপেক্টর শিকদারের রুমে গিয়ে বসলাম। শিকদার বাবু আগে থেকেই চলে এসেছিলেন। এই সিটিটা অনিলবাবু আমাকে পাঠিয়েছিলেন, উনার কাছে কাল হুমকি সিটি এসেছিল। হ্যাঁ, উনি আমাকে টেলিফোন করে জানিয়েছিলেন সব। আচ্ছা, আপনারা রণজিতের ব্যাকগ্রাউন্ড ডিটেলস কতটা চেক করেছিলেন? মানে কলকাতায় থাকাকালীন ও কোনো রকম ক্রাইম বা ঝামেলায় জড়িয়ে পড়েছিল কিনা, এরকম কোনো খবর আপনাদের কাছে আছে? আসলে আমার কেন জানি না মনে হচ্ছে এই মিসিং কেসটার সঙ্গে রঞ্জিতের কলকাতায় থাকার সময়কালটার সঙ্গে কোনো একটা গভীর যোগাযোগ রয়েছে। আপনি আমায় খালি একটা সাহায্য করুন। আপনি শ্রীকান্ত গুরজানের ওপর একটু নজর রাখুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আজ তাহলে উঠি। ধন্যবাদ। এই বলে আমরা তিনজন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলাম। বিহারীলাল বাবু হঠাৎ করে বলে উঠল, ভাই, এই রাস্তা দিয়ে বাদিয়ে গেলে একটা ভালো মনিস্ট্রি আছে, ওই থাংসা গুম্ফা, যাবেন নাকি? হ্যাঁ, প্রস্তাবটা বন্ধ নয়, চলুন তাহলে যাওয়া যাক। কাকুর কথা শুনে বিহারীলাল বাবু ড্রাইভারের দিকে এগিয়ে গিয়ে বলতে লাগলো, भैया ये रास्ता चल के वो जो थंगसा गुम्फा मॉनेस्ट्री है ना, हम लोग वहाँ पर ही जाना है। বিহারীলাল বাবুর মুখে হিন্দি কথা শুনে রীতিমতন আমি গাড়ির চালক এবং কাকু মুচকি মুচকি হাসতে লাগলাম। 15 থেকে 20 মিনিট পর ওই মনেস্ট্রিতে পৌঁছলাম। পাহাড়ের উঁচু ঢালে অবস্থিত এই মনেস্ট্রি। অভূতপূর্ব সুন্দর এই জায়গা। মেঘে ঢাকা পাহাড়ের চূড়ো এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ এই জায়গাটির মাহাত্ম্য আরও বাড়িয়ে দিয়েছে। প্রকৃতি যেন এক চিলতে গোলাপের পাপড়ি দিয়ে এই জায়গাটিকে সাজিয়ে তুলেছে। ওয়াই, কি দারুণ ভিউ পয়েন্ট দেখুন! হ্যাঁ, সামনে মনেস্ট্রি আর তার চারিদিকে পাহাড়, এত সুন্দর দৃশ্য, পুরো স্বর্গ মহায়, পুরো স্বর্গ। বিহারীলাল বাবু, স্বর্গ কি এখানে দাঁড়িয়েই উপভোগ করবেন, নাকি মনাস্ট্রির ভেতরেও যাবেন? শুভ শীঘ্র মহায়, চলুন 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 চলুন। এই বলে অবশেষে আমরা তিনজন মনেস্ট্রির ভেতরে গেলাম। মনেস্ট্রির ভেতরে প্রত্যেকটি দেওয়ালে বিভিন্ন ধরনের বহু প্রাচীন তিব্বতীয় বৌদ্ধ চিত্রশিল্প দিয়ে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। কোথাও বা প্রাচীন বৌদ্ধিক বাদ্যযন্ত্র দিয়ে চারিপাশ সাজিয়ে রাখা হয়েছে। প্রধান ধ্যানকক্ষের দরজা এখন বন্ধ, তাই তার ভেতরের দৃশ্য বিশেষ কিছু চোখে পড়ল না। ভেতরে সব দিক ঘুরে মনেস্ট্রির থেকে বেরোনোর সময় ঘটল এক অবাক করা কাণ্ড। মেইন গেট থেকে বার হয়ে পাহাড়ের ঢালু পথ ধরে আমরা গাড়ির সামনে এগিয়ে আসছি। এমন সময় আমি আর বিহারীলাল বাবু পাশাপাশি হাঁটছি, কাকু আমাদের পেছনে আছে। এমন সময় হঠাৎ কেউ একজন দৌড়ে এসে কাকুকে ধাক্কা মেরে চলে যায়। কাকু টাল সামলাতে না পেরে পাহাড়ের ঢালে গড়িয়ে পড়ে এবং যে কোনোভাবে একটি গাছের গোড়াকে ধরে নিজেকে বাঁচিয়ে নেয়। এত তাড়াতাড়ির মধ্যে ঘটনাটি ঘটে, আমি এবং বিহারীলাল বাবু কাকুর চিৎকারের আওয়াজ শুনে পেছনে ঘোরার আগেই লোকটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বেশ কিছুটা দূরে কাকু গড়িয়ে নেবে গেছে। আমি এবং বিহারীলাল বাবু ধীরে ধীরে নেবে কাকুকে সেখান থেকে তুলে আনলাম। তোমার কোথাও লাগেনি তো? হ্যাঁ, ডান হাতের কনুইয়ের দিকটা একটু লেগেছিলাম। কোনো মতে নিজেকে সামনে নিয়েছিলাম বলে রক্ষে। তার শারীরিক গঠন কিরকম বলতে পারবেন? হ্যাঁ, তা বিলক্ষণ বলতে পারবো। হাইট হবে ধরুন 5 ফুট 1 কিংবা 2, কালো ব্লেজার, সাদা প্যান্ট, আর হ্যাঁ, এই চোখে একটা চশমা ছিল, এটুকুই চোখে পড়লো। অনেক ধন্যবাদ বিহারীলাল বাবু।
এই ধাক্কাটা আমার দরকার ছিল। আমার সামনে এখন অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। আমাদের একবার তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে। হোটেলে পৌঁছে পার্শ্ববর্তী ক্লিনিকে কাকুর হাতের চেক আপটা করিয়ে নিল। হাতের কিছুটা জায়গা সামান্য কেটে গিয়েছে, বড় কিছু চোট পাইনি। রুমে এসে আমাকে বলল, আমাকে আজকের মধ্যেই একবার কলকাতায় ফিরতে হবে। পরশু বিকেলের মধ্যে আমি এখানেই চলে আসব। আমি শিকদার বাবুকে জানিয়ে দিয়েছি, একজন কনস্টেবল তোদের সঙ্গে থাকবে। আমি যে এখানে নেই এটা যেন কেউ না জানে। নোটবুকে ইন্সপেক্টর শিকদারের নাম আছে, নাম্বার আছে, প্রয়োজনে ফোন করবি। আর হ্যাঁ, সবসময় বিহারীলাল বাবুর সঙ্গে থাকবি। কাকুর এই ধরনের কথা শুনে আমি কিছু প্রশ্ন করলাম না, শুধু উত্তরে হ্যাঁ বললাম। আজ বুধবার। কাকুর কথা মতন আজ তার কলকাতা থেকে ফেরার কথা। এখন ঘড়িতে ঠিক সন্ধে 6:30। ঘরে আমি এবং বিহারীলাল বাবু এবং কাকুর নির্দেশে ইন্সপেক্টর শিকদারের তরফ থেকে পাঠানো কনস্টেবল বসে গল্প করছি। বিহারীলাল বাবুর রহস্যময় কথাবার্তাতে কনস্টেবল বাবু বেশ আলাপ আলোচনায় মেতে উঠেছে। এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিল। আমি উঠে দরজা খুলতে যাব, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে বিহারীলাল বাবু গিয়ে দরজা খুললেন। খুলে দেখলেন একজন পাগড়ি পরা পাঞ্জাবি ভদ্রলোক গেটের বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছেন। তাকে দেখে বিহারীলাল বাবু একবার ঢোক গিলে বললেন, हम लोग इधर बंगाली लोग हैं, इधर में कोई पंजाबी फैमिली नहीं रहता है। এইখানে যে বাঙালিরা রয়েছেন আমি তাদের সাথে দেখা করতে এসেছি। ও পাল মহায় আপনি? আরে আসুন 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 আসুন, আপনার এলেম আছে মহায়। কি একখানা ছদ্মবেশ ধরেছেন, হ্যাঁ? আমি তো একেবারে তাজ্জব হয়ে গেছি। পরিস্থিতি বুঝে ব্যবস্থা আর কি। কাকু আসার পর কনস্টেবল বাবু থানায় ফিরে গেলেন। অতিরিক্ত সাজ পোশাক খুলে টেবিলে রেখে ক্যাভেন্ডার্স ফ্লেকের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে আমাকে বলল, আদি, বিক্রমবাবু কি আছেন না চলে গেছেন? না, ওনার রুমের দরজা আমি চাবি দেখলাম, মনে হয় চলে গিয়েছে। বুঝলাম। শোন, আজ রাতে আমি, তুই আর বিহারীলাল বাবু একবার বেরোবো। খুব দরকারি কাজ আছে। রাতের খাবারটা তাড়াতাড়ি শেষ করে নিস। রাতে বেরবো মানে? ও মহায়, কোন অ্যাডভেঞ্চারাস কিছু আছে নাকি? হ্যাঁ, বিলক্ষণ। অ্যাডভেঞ্চার না থাকলে কি আমরা তিনজন একসাথে কোথাও যাই? হ্যাঁ, এটা ঠিক বলেছেন। এই কথাগুলি বলে কাকু কাকে যেন টেলিফোন করতে গেল। কথার ধরন দেখে মনে হলো ইন্সপেক্টর শিকদারকে ফোন করেছে। ঠিক রাত 9:50 আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এই প্রশ্নগুলো বিহারীলাল বাবু কাকুকে নানানভাবে জিজ্ঞেস করল। প্রত্যুত্তরে কাকু কোনো উত্তর দিল না, শুধু বলল, আমরা এখন সর্ষের মধ্যে ভূত খুঁজতে যাচ্ছি। হ্যাঁ, ভূত? ইয়ে কালিম্পং এ এসে শেষে ভূতের খপ্পরে পড়বো নাকি? ইয়ে রাম 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 রাম। বিহারীলাল বাবুর কথা শুনে গাড়ির ড্রাইভার ও আমি মুচকি মুচকি হাসতে লাগলাম। আমরা যে পথ ধরে যাচ্ছি এই পথ আমাদের চেনা। আশা করি আমরা অনিল বাবু সে টি হাউসটিতে যাচ্ছি। আমার ধারণাই ঠিক হলো। আমরা টি হাউসের সামনে এসেই পৌঁছলাম। ইন্সপেক্টর শিকদার এবং আরও 5-6 জন কনস্টেবল গেটের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আমরা যেতেই ইন্সপেক্টর শিকদার এগিয়ে আসলেন। নমস্কার পালবাবু, আপনার কথা মতো পুরো চা বাগানটি ঘিরে নিয়েছি। এবার শুধু আমাদের ভেতরে যেতে হবে। শ্রীকান্ত গুরজানের কি খবর? ওরা এখন পুলিশ হেফাজতেই রয়েছে। আপনার পুলিশ টিমকে একটু সতর্ক থাকতে বলুন। ভেতরে ক্রিমিনালদের কাছে অস্ত্র থাকাটা কিছু একটা অসম্ভব নয় কিন্তু। কাকু কোন ক্রিমিনালের কথা বলছে, মিস্টার শিকদার কেন চা বাগানটা ঘেরুয়া করেছে, আমি কিছুই বুঝতে পারলাম না। আমি এবং বিহারীলাল বাবু কাকু ও শিকদার বাবুর কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে থাকলুম। কাকু আমাদেরকে বলল, বিহারীলাল বাবু, আপনি এখানেই থাকুন। আদি, তুই আমার সঙ্গে যাবি। সামনের দিকে পুলিশ কনস্টেবল ও শিকদার বাবু রয়েছেন এবং পেছনে রয়েছি আমি এবং কাকু। টি হাউসের অফিস রুমে দোতলায় আগে থেকেই শোরগোল শুরু হয়েছে। আমি কিছু বোঝার আগেই দোতলা সিঁড়ি থেকে কয়েকজন কনস্টেবল কাদের যেন হাত দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। কিছুটা সামনে যেতে তাদের মুখটা আমি স্পষ্টভাবে দেখলাম। ওই দুজন ছিল এই চা বাগানের দারোয়ান এবং বিক্রমবাবু। কেমন আছেন বিক্রমবাবু? প্ল্যানটা খুব ভালোই এগোচ্ছিল।
কিন্তু আপনার পারফিউমের গন্ধটা আপনার কাল হলো। আমাদের সবসময় ফলো করা, আমাদের রুমে রেকর্ডার লুকিয়ে রাখা, সব কিছু ঠিকঠাক চলছিল। আসলে একটা কথা কি জানেন তো, দোষীরা যতই বুদ্ধিমান হোক না কেন, নিজেদের পাতা জালে শেষ পর্যন্ত তারা নিজেরাই ফেঁসে যায়। এবার ভালোয় ভালোয় আপনার বোনকে বলুন রঞ্জিত আর তার স্ত্রীকে নিয়ে নিচে নেমে আসতে। আমি চাইছি না এখানের কোনো লেডি কনস্টেবল আপনার বোনকে আঘাত করুক। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার বোনকে বলুন 3 তলা থেকে নিচে নেমে আসতে। আপনি কিন্তু ভুল করছেন পৃথ্বীশবাবু। আপনি যাদের হয়ে আমাকে ধরতে এসেছেন তাদেরকে আপনি চেনেন না। এরা কেউ মানুষ না, এক একটা জানোয়ার। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু একজনের জন্য আপনি আরেকজনকে কেন শাস্তি দিচ্ছেন বিক্রমবাবু? আমি সমস্ত কিছুই জানি। কাকু ও বিক্রমবাবুর কথোপকথনের মাঝে ঘটল এক ভয়ানক ঘটনা। হঠাৎ করে একটা গুলির শব্দটা হতেই আমরা সেদিকে তাকালাম আর দেখলাম একজন মহিলা আর একজন বিবাহিত মহিলার মাথায় বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে। পাভেল দেবী, আমি সমস্ত কিছুই জানি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার দিদির কেসটা রিওপেন করা হবে। আমি সেটার দায়িত্ব দিচ্ছি। প্লিজ আপনি নিচে নেমে আসুন। রিওপেন করলেও কোনো লাভ হবে না। এদের মতো ধনী মানুষরা টাকা দিয়ে আইনের মুখ আবার বন্ধ করে দেবে। তখন আপনি সেখানে দাঁড়িয়ে গোয়েন্দাগিরি দেখাতে পারবেন তো? সেটা না হয় তখনই দেখবেন। আমার ওপর বিশ্বাস রাখুন। আমার কথা শুনে নিচে নেমে আসুন, তাতে আপনার ভালো হবে। এরই মধ্যে একটা গাড়ি টি হাউসের সামনে এসে দাঁড়ালো। দেখলাম অনিলবাবু এসে পৌঁছেছেন। সিকদার বাবু, আমার ছেলে কোথায়? বৌমা কোথায়? কোথায় ওরা, কোথায়? অত তাড়া কিসের ধানুয়াজ বাবু? আগে আমার বোনের হিসেবটা তো দিন, তারপর না হয় ছেলে বৌমার মুখ দেখবেন। এ কি, তুমি এখানে আসলে কিভাবে? এসব কি হচ্ছে সিকদার বাবু? আমি কিছু বুঝতে পারছি না। আর আপনারা মহেশকে কেন গ্রেপ্তার করেছেন? আমি দেখলাম কাকুর ইশারাতে কয়েকজন লেডিস কনস্টেবল চুপিসারে পেছন থেকে গিয়ে পাভেল দেবীকে পাকড়াও করে তার হাত থেকে বন্দুকটা নাবিয়ে নেয় এবং পাভেল দেবী, রঞ্জিত বাবু এবং তার স্ত্রীকে নিচে নাবিয়ে নিয়ে আসে। এই তো আমার ছেলে। এ বাবা, তুই ঠিক আছিস তো? তোদের কোনো ক্ষতি হয়নি তো? সিকদার বাবু, ওরা কি টি হাউসেই ছিল? এ কেমন করে সম্ভব? দারোয়ান যে বলেছিল ওরা এখান থেকে বেরিয়ে গিয়েছে। আহা অনিলবাবু, এত অস্থির হবেন না। এটা একটা বড় চক্রান্ত করা হয়েছিল। আপনি আগে স্থির হয়ে বসুন, আমি আপনাকে সব বলছি। এখন বাজে প্রায় রাত 11টা। বাইরে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। টি হাউসের নিচের তলায় আমরা সবাই আছি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বিহারীলাল বাবু ভেতরে চলে এসেছেন। অনিলবাবু এবং শিকদার বাবু এবং অন্যান্যদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। রঞ্জিত বাবুকে এখানে রাখা হয়েছে এবং তার স্ত্রীকে কাকুর নির্দেশে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে তারপর কাকু বলতে শুরু করল। অনিলবাবু, প্রথমেই আমি আপনাকে বলে রাখি, এই কেসটার পিছনে আপনার ব্যবসায়িক বন্ধু বা শত্রু, আপনি যাই বলুন না কেন, শ্রীকান্ত গুরজানবাবুর কোনো হাত নেই। ওনাকে আশা করি মিস্টার শিকদার সসম্মানে ছেড়েও দিয়েছেন। এবার আসি আসল কথায়। আপনি আমাকে বলেছিলেন রঞ্জিত কলকাতায় থেকে পড়াশোনা করেছিল। আপনার দেওয়া রিপোর্ট অনুযায়ী রঞ্জিত কলকাতার আশুতোষ কলেজের স্টুডেন্ট ছিল। আশা করি আপনি এটাও জানেন যে কলেজে রঞ্জিত দীপিকা সেন নামে একটা মেয়ের প্রেমে পড়ে। হ্যাঁ, শুনেছিলাম। আপনি যদি ওটা শুনে থাকেন তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে রঞ্জিত কলকাতায় আসার 5 মাস আগে থেকে দীপিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। হ্যাঁ, শুনেছিলাম। ছাত্র অবস্থায় প্রত্যেকের জীবনে এরকম ঘটনা ঘটে, এতে অবাক হওয়ার কিছু নেই। এই কথাটা বলার পরেই হঠাৎ করে বিক্রমবাবু চেঁচিয়ে উঠে উচ্চ কণ্ঠস্বরে বলল, চুপ কর জানোয়ারের বাচ্চা! আর কত নিচে নামবি তুই? হ্যাঁ, শান্ত হন বিক্রমবাবু, এত অধৈর্য হবেন না, ধৈর্য ধরে রাখুন। দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার কথা শুনে রঞ্জিত ভয় পেয়ে যায়।
আর তাই দীপিকাকে হত্যা করার প্ল্যান করে। একদিন দীপিকাকে কলেজ ক্যান্টিনের ছাদে নিয়ে গিয়ে কথা বলার ফাঁকে ছাদের রেলিংয়ের ধারে নিয়ে গিয়ে দীপিকাকে ধাক্কা মেরে সে নিচে ফেলে দেয়। ছাদ থেকে নিচে পড়ার কিছুক্ষণের মধ্যেই দীপিকা মারা যায়। আর এই খবরটা কলেজে জানাজানি হতেই আপনি কলেজের প্রিন্সিপালকে টাকা খাইয়ে এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মুখ সামলে কথা বলুন পৃথ্বীশ বাবু। আপনি এসব কি বলছেন? আমি মানি না আপনার কথা। এসব কথা আপনি জানলেন কি করে? আপনার তো এইসব জানার কথাই নয়। প্রমাণ করতে পারবেন আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সত্য বলছেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? বাতাইয়ে। পচা পাকে খেলতে নেমে পদ্ম ফুলের উপরে হাঁটার মানুষ আমি নই। আমি এই কেসটারও তদন্ত করছি দেখে বিক্রমবাবু ভয় পেয়ে যান। কারণ উনি আগে থেকে আমার সম্বন্ধে জানতেন, কারণ উনি পুলিশের লোক। আর উনি এটাও জানতেন যে আর কিছুদিনের মধ্যেই উনি আমার হাতে ধরা পড়ে যাবেন। তাই উনি আমাকে ধাক্কা দিয়ে আহত করার চেষ্টা করেন। একটা মনাস্ট্রি থেকে ফেরার সময় পাহাড়ের ঢালু জায়গায় আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আমাকে ধাক্কা মারার সময় বিক্রমবাবুর ব্যবহৃত পারফিউমের গন্ধটা আমার নাকে লাগে। যদিও তখন আমি বুঝতে পারিনি যে ওটা বিক্রমবাবুই ছিলেন, কিন্তু বিহারীলাল বাবু ওনাকে দেখেছিলেন। আর ওনার মুখে ওই লোকটার শারীরিক গঠনের বর্ণনা শুনে আমি বুঝতে পারি যে বিক্রমবাবুর দেহের গঠনের সঙ্গে তার হুবহু মিল আছে। আর সেদিনই আমি হোটেলে ফিরে এসে বিক্রমবাবুর রুমে তল্লাশি করতেই বিক্রমবাবুর ড্রয়ার থেকে জাগুয়ার পারফিউমের বোতলটা আমি পেয়ে যাই। আর তখনই আমি বুঝতে পারি যে এই কেসটার সঙ্গে বিক্রমবাবুর একটা গভীর সম্পর্ক রয়েছে। আর এই সেই সম্পর্কের শেকড়টা যে কলকাতায় রয়েছে সেটা বুঝতে আমার একটুও বাকি থাকে না। সেদিন রাতেই আমি কলকাতায় রওনা দিই। আর তার জন্য আমি বিশেষ কৃতজ্ঞ থাকব ইন্সপেক্টর শিকদারের কাছে, কারণ উনি এত তাড়াতাড়ি ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করে দিয়েছিলেন বলে। আর কলকাতায় ফিরে আশুতোষ কলেজ মার্ডার কেসের সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য আমি সংগ্রহ করি। আর তাতেই আমার কাছে সমস্ত কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। বিক্রমবাবুর দুই বোন, একজন দীপিকা সেন আর একজন পাভেল সেন। দীপিকাই দুজনের মধ্যে বড়, তাই দিদির মৃত্যুর ব্যাপারটা ছোট বোন একেবারেই মেনে নিতে পারেনি। বিক্রমবাবুর সঙ্গে পাভেল দেবীও আসে এই কালিম্পং শহরে তার দিদির মৃত্যুর প্রকৃত দোষীকে শাস্তি দিতে। এখানে এসেই আপনার সব থেকে বড় টি হাউসটা বিক্রমবাবু প্রথমেই লক্ষ্য করেন এবং এই টি হাউসের দারোয়ান মহেশবাবুকে টাকা দিয়ে হাত করেন যাতে মিসিং কেসটা রাস্তা পর্যন্ত না গিয়ে এই টি হাউসের মধ্যেই করে ফেলা যায়। যেদিন আমি প্রথম এই টি হাউসে আসি সেদিন এই অফিস রুমের সামনে একটা সোনার কানের দুল আর কিছু ভাঙা কাঁচের চুরির টুকরো আমি দেখতে পাই এবং দারোয়ানের অলক্ষ্যে এই চা বাগানের রেজিস্ট্রি খাতাটা আমি ভালো করে দেখতে পাই এবং দেখি যে শনিবার বিকেল থেকে সন্ধে পর্যন্ত কোনো কর্মী এই টি হাউসে চাকরি করতে আসেনি। হয়তো মিসিং করার জন্য এদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আরেকটা জিনিস আমার চোখে পড়ে, মহেশবাবুর গায়ে দেওয়ার সাদা চাদরটা, বিশেষত এই সাদা চাদরটা মহেশবাবু রাত্রিবেলা গোপনে এই হোটেলে বিক্রমবাবুর সঙ্গে দেখা করতে আসার জন্য ব্যবহার করত। কিন্তু সেদিন ভুলবশত বিহারীলাল বাবুর জানলায় উকি দেওয়ায় বিহারীলাল বাবু ভয় পেয়ে যান এবং সেই কথাটা আমাকে জানান। কি জানেন তো অনিলবাবু, এই কেসটায় যতটা না বিক্রমবাবু এবং পাভেল দেবী দোষী, তার থেকেও বেশি দোষী আপনার ছেলে রঞ্জিত। এবার আপনি বলুন, এই কেসের জন্য কাকে শাস্তি দেওয়া যেতে পারে বা কাকে দোষী বলা যেতে পারে? অন্তঃসত্ত্বাকে ছাদ থেকে ফেলে খুন করার জন্য কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে। বিক্রমবাবুকে এই কথাটি বলার পরেই আর্তনাদ করে দীপা বলে কেঁদে উঠল। তুই আমাকে ক্ষমা করে দিস রে দীপা। তোর একমাত্র দাদা হয়েও তোর মৃত্যুর প্রকৃত দোষীকে আমি শাস্তি দিতে পারলাম না। আমি জানি না তোর আত্মা শান্তি পেয়েছে কিনা। যতদিন এই মানুষরূপী জানোয়ারগুলো সমাজে বেঁচে থাকবে ততদিন কোনো মেয়ের দাদারাই শত চেষ্টা করলেও তাদের আগলে রাখতে পারবে না। এরা মানুষ না, এরা এক একটা হিংস্র পশু যারা শুধু মেয়েদের শরীরটাকে ভোগ করতে জানে, স্বীকৃতি দিতে জানে না।
এমন সময় হঠাৎ করে পাভেল দেবী ইন্সপেক্টর শিকদারের গান হোলস্টার থেকে রিভলভার নিয়ে রঞ্জিত বাবুর দিকে তাক করল। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে গেল। দুজন লেডিস কনস্টেবল পাভেল দেবীকে একজন হাত আর একজন পেছন থেকে চাপটে ধরেছে, কোনো মতে রিভলভারটা হাত থেকে নিতে পারছে না। এই দেখে কাকু বলল, আইন নিজের হাতে নেবেন না পাভেল দেবী, আমার কথা শুনুন। রিভলভারটা আপনি আপনার হাত থেকে নামিয়ে ফেলুন। এই সুযোগ যদি আমি হাতছাড়া করে দিই, আমার দিদির মৃত্যুর বদলা আমি আর কোনোদিনও নিতে পারবো না। এই জানোয়ারটাকে তো শাস্তি পেতেই হবে, এর কোনো ক্ষমা হয় না। বিক্রমবাবু, আপনার বোনকে শান্ত হতে বলুন। আইন নিজের হাতে তুলে নিলে কিন্তু আমি কাউকে বাঁচাতে পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বোনের খুনির সমস্ত রকম শাস্তির ব্যবস্থা আমি করব। মিস্টার সিকদার, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? মেয়েটার হাত থেকে রিভলভারটা নেওয়ার ব্যবস্থা করুন, না হলে আমার ছেলেকে মেরে দেবে ও। সবাই মিলে যখন পাভেল দেবীকে থামানোর চেষ্টা করছে, তার হাত থেকে রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন ঘটল এক ভয়ানক ঘটনা। হঠাৎ করে পাভেল দেবীর অজান্তে রিভলভারের ট্রিগারে চাপ পড়ে গুলি ছুটল। সেই গুলি ছুটে রঞ্জিত বাবুকে না লেগে সরাসরি লাগলো অনিল বাবুর বুকে। এই দৃশ্য দেখে উপস্থিত সকলে আমরা অবাক চিত্তে একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করলাম। হঠকারিতার বশে কোথা থেকে কি হয়ে গেল আমরা কেউই বুঝতে পারছিলাম না। একজন লেডিস কনস্টেবল পাভেল দেবীর হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। শিকদার বাবু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে অনিল বাবুকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। বিক্রমবাবু ও পাভেল দেবীকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হবে। দীপিকা সেনের খুনের অভিযোগে রঞ্জিত বাবুকে গ্রেফতার করা হয়েছে, কাল কলকাতা চালান করা হবে। এবার ফেরবার সময় শুক্রবার দিন সকাল 10:45 আমাদের ট্রেন। স্টেশনে দাঁড়িয়ে আমি, কাকু এবং বিহারীলাল বাবু। সেদিনের পর থেকেই বিহারীলাল বাবু একটু চুপচাপ হয়ে গিয়েছিল। চোখের সামনে হয়তো এই প্রথমবার উনি কাউকে খুন হতে দেখেছেন। আমাদেরকে বিদায় জানাতে ইন্সপেক্টর শিকদার বাবু এবং কয়েকজন কনস্টেবল এসেছেন। কাকু ওনাদের সাথেই কথা বলছেন। বিক্রমবাবু এবং পাভেল দেবীর কি ব্যবস্থা করা হয়েছে? ওরা এখন পুলিশ হেফাজতেই রয়েছে। আপনি যদি চান আমি কলকাতায় ওদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। বেশ, আপনি এক কাজ করুন, বিক্রমবাবু আর পাভেল দেবীকে বরঞ্চ কলকাতায় পাঠিয়ে দিন। ওখানে আমার চেনা উকিল রয়েছে, উনি ওই কেসটা দেখবেন। আমি লালবাজারের ওসির সাথে কথা বলে নেব। বাই দ্য ওয়ে, রঞ্জিতের খবর কি? আপনার কথা মতো ওর আমি লাইফ ইমপ্রেজনমেন্টের জন্য আবেদন করে দিয়েছি। এখন অনিলবাবু আর বেঁচে নেই, উনি থাকলে হয়তো বেল পাওয়ার সম্ভাবনা থাকতো, এখন আর সেটাও নেই। কিছুক্ষণ পরেই আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেনটি স্টেশনে ঢুকলো। ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে শিকদার বাবু এবং পুলিশ সদস্যদের বিদায় জানিয়ে আমরা ট্রেনে উঠলাম। কালিম্পংয়ে এসে কতটা চোখের শান্তি হয়েছে জানি না, তবে দীপিকা দেবীর প্রকৃত দোষীদের শাস্তি দিতে পেরে আমাদের সবার মনে বেশ প্রশান্তি ঘটেছে। নমস্কার, রাজদেবী 2.0-তে আজকে আপনারা শুনছিলেন অনিরুদ্ধ পালের কলমে পৃথ্বীশ কাকু সিরিজের দ্বিতীয় গল্প কালিম্পংয়ে হত্যা রহস্য। আজকের গল্প পাঠেছিলাম আমি সন্তু আপনাদের সাথে। গল্পের প্রধান চরিত্র অর্থাৎ পৃথ্বীশ কাকুর চরিত্রে ছিলেন শান্তনু, অন্যান্য চরিত্রে রাজপ্রতাপ, শান্তনু, সুরঞ্জন এবং পারমিতা। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিওস। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই এই গল্পগুলি আপনাদের বন্ধু মহলে শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন আমাদের গল্প আপনাদের কেমন লাগছে। আপনাদের জন্য আসতে চলেছে বিশেষ বিশেষ কিছু উপস্থাপনা। আপনারা যদি চান আপনাদের জন্য আমরা এমনই ভালো ভালো নতুন নতুন লেখকদের ভালো ভালো রোমাঞ্চকর গল্প নিয়ে আসতে পারি, তার জন্য আমাদের কিছু আর্থিক সাহায্যের দরকার। আপনারা হয়তো অনেকেই জানেন গল্পের লাইসেন্স নেওয়ার জন্য একটি ভালো অঙ্কের অর্থের প্রয়োজন। তাই আপনারা যদি চান আপনাদের জন্য আমরা এমনই ভালো ভালো গল্প উপস্থাপনা করি, আপনারা আমাদের আর্থিক সাহায্য করতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে, অথবা হতে পারেন আমাদের চ্যানেলের মেম্বার বা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কমেন্ট সেকশনে আমাদের আর্থিক সাহায্য পাঠাতে পারেন। তাতে আমরা
আপনাদের জন্য এমনই ভালো ভালো গল্প আনতে পারবো। তবে আজকের জন্য এইটুকুই। ফিরছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন এবং রাজদেবী 2.0।